বেসিক্যালি লাইটিক এবং লাইসোজেনিক যে সাইকেলগুলো এটা কিন্তু দেখতে পাওয়া যায় ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে। ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে যে সকল ফাজ লাইটিক সাইকেল করতে পারে তাদের ভিরুলেন্ট ফাজ বলা হয়। তাহলে লাইটিক সাইকেল যারা করতে পারে তাদের কি বলা হয়? ভিরুলেন্ট ফাজ। ভিরুলেন্ট বাংলায় ভিরুলেন্ট। ভিরুলেন্ট ফাজ বলা হয়। আর যারা লাইসোজেনিক সাইকেল করতে পারে যে ব্যাকটেরিয়া ফাজগুলো তাদেরকে টেম্পারেট ফাজ বলা হয়। তাদেরকে টেম্পারেট ফাজ বা টেম্পারেট ফাজ বলা হয়। এখন এই লাইটিক সাইকেল অর্থাৎ যারা ভিরুলেন্ট ফাজ যে সাইকেলটা করছে সেই সেক্ষেত্রে ভিরুলেন্ট ফাজের ক্ষেত্রে এরা বেসিক্যালি ইকোলাই সেলকে অ্যাটাক করে, ইকোলাই কোষকে অ্যাটাক করে। এবং ইকোলাই কোষকে অ্যাটাক করে এরা কি করে না এরা মোড অফ রিপ্রোডাকশন করতে পারে। ঠিক আছে, তা আমরা এই ইকোলাই যারা ইকোলাইকে অ্যাটাক করে যারা ভিরুলেন্ট ফাজ তাদেরকে আমরা T4 ফাজও বলতে পারি। মানে ভিরুলেন্ট অনেকে মনে রাখে, অনেকে T4 ফাজ, T4 ফাজ বলেও মনে রাখে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যদি আমি ধরে নিই এটা একটা ইকোলাইয়ের সেল, এসচেরিচিয়া কোলাই, ইকোলাই সেল। এই ইকোলাই সেলের ওপরে একটা ব্যাকটেরিয়া ফাজ এসে প্রথমে বসে। ব্যাকটেরিয়াটার মধ্যে অলরেডি ইকোলাই সেলটার মধ্যে অলরেডি নিজস্ব একটা জিনোম ছিল, ভাইরাসটার মধ্যেও একটা জিনোম ছিল। কি করেছে এই যে অবস্থাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট ফেজ। এই অবস্থায় একটা ইকোলাইয়ের উপরে একটা ব্যাকটেরিওফাজ বসে সে কি করছে এর ওয়ালে মানে ইকোলাইয়ের সেল ওয়ালে তার উপরে এসে বসে সে কি করছে না সে যেটা করে সেটা হচ্ছে এই যে পায়ের এই জায়গাগুলোকে তোমরা ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার ছোটোবেলায় ক্লাস 10 না 9 কোনো ক্লাসে হয়তো পড়েছো, তাদেরকে আমরা কি বলি, আমরা পাদফলক, বাংলায় পাদফলক বা ইংলিশে হচ্ছে তোমার পেয়ার্স বলা হয়। ঠিক আছে, এগুলোর সাহায্যে তারা ওপরের দিকে এই ওপরের যে সারফেসের ওপরে কিছুটা হাঁটে। ঠিক আছে, হাঁটার পরে যে জায়গাগুলোতে এই সেল ওয়ালের মধ্যে দেখা যায় সেল ওয়ালটা উইক, সেই জায়গায় গিয়ে সে কি করছে না সে যেটা করে সেটা হচ্ছে যে কিছু সময় সে পেনিট্রেট করছে সেখানে বসে। মানে এটা যদি ইকোলাইয়ের পুরো বডি হয়, সেল ওয়ালটা হয়, এটা সেল ওয়াল বাইরে এক্সটার্নাল দিক, মনে করো ইকোলাইটা এরকম 4D মানে 3D স্ট্রাকচার। ঠিক আছে, আমি তো 2D ছবিতে আঁকছি। এবার যদি সেল ওয়ালের বাইরের দিকটা এরকম হয় আর ইকোলাইটা যদি বসে, ঠিক আছে, তার পায়ের সাহায্যে টেল এন্ডগুলোর সাহায্যে সে কি করছে, টেল এন্ডগুলোর সাহায্যে সে ওপর থেকে নিচে এরকম করে প্রেসার দিচ্ছে। এই যে প্রেসার দেওয়া, এটা তুমি দেখবে মাকড়সাও মাঝে মাঝে বসে এরকমভাবে প্রেসার দেয়। ঠিক আছে, এটাকে পেনিট্রেট করা বলে। পেনিট্রেট করতে করতে সে কি করছে, যেখানটায় তোমার ইকোলাইয়ের মাথার পরে তার কি রয়েছে, তার তোমার নেক রয়েছে, তারপর একটা তোমার কি রয়েছে পুরো নিচের দিকে সিলিন্ড্রিক্যাল পার্ট, তার নিচের দিকে স্পাইক আছে। স্পাইকের সাহায্যে সেই জায়গায় আটকে দিল নিজের বডিটাকে। আটকে দেওয়ার পরে সে কি করছে, আটকে দেওয়ার পরে সে সেকেন্ড ফেজে আসছে। সেকেন্ড ফেজটা কেমন? সেকেন্ড ফেজটা দেখো, পাগুলোকে অনেক ছড়িয়ে দিয়েছে আর নিচের দিকে নেকের পরে বাকি যে বডি সিলিন্ড্রিক্যাল বডি পার্টটা স্পাইকগুলো নিচে, সেই জায়গাটাকে ভেতরের দিকে অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতর দিকে ঢুকিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ও কি করছে জানো, ও ডিএনএটাকে, ভাইরাসের ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। ঠিক আছে, চেষ্টা করছে মানে অলরেডি ডিএনএটাকে ঢোকাচ্ছে। কিভাবে ঢোকাচ্ছে? স্পাইকের সাহায্যে তো আটকে গেল। আটকে যাওয়ার পরে আমি বলেছি ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম এনজাইম ইকোলাই সেল ওয়ালের মধ্যে একটা ছোট্ট পোর বা গর্ত তৈরি করে। সেই গর্তের মাধ্যমে সে কী করছে, তার ডিএনএটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে। ডিএনএটাকে ঢোকানোর পরে সে কী করবে, ইকোলাই সেলের মধ্যে ব্যাকটেরিয়ার ভাইরাসের ডিএনএটা কী করবে দেখো,
অর্থাৎ অর্থাৎ এই ছবিটা দিয়ে কি মানে বোঝাচ্ছে? ছবিটা দিয়ে বোঝাচ্ছে এই যে ভাইরাসটা, এটা ঘোস্ট, ভূত, ঘোস্ট, ভাইরাসের ভূত। কেন? ভাইরাসের মধ্যে তার মেন প্রাণ তার ডিএনএটা অলরেডি পাঁচ ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? আর বাকি বডি পার্টটা সে কি করেছে? সে নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। এবার নেক্সট স্টেপে কি হচ্ছে? নেক্সট স্টেপে দেখো, ভাইরাসের জিনোমটা এই অবস্থা, এটা ল্যাটেন্ট ফেজ বলে। এই ফেজটায় কি দেখা যাচ্ছে যে ভাইরাসের জিনোমটা কিছু সময়, ব্যাকটেরিয়ার যেহেতু প্রোটোপ্লাজম আছে, ভাইরাসের তো প্রোটোপ্লাজম ছিল না, এটা আননোন এনভায়রনমেন্ট ছিল। আননোন এনভায়রনমেন্টে কিছুক্ষণ চুপচাপ থাকে, সাইলেন্ট থাকে, ল্যাটেন্ট ফেজ, ঠিক আছে, পার করছে। তারপরে কিছুক্ষণ পরে ওর কাজ কি? ভাইরাসের কাজ কি আমি বলেছি, সিনথেটিক মেশিনারিগুলোকে হোস্ট সেলের ক্যাপচার করে নেওয়া, তাই তো? তা ও কি করছে? ও সিনথেটিক মেশিনারিকে ক্যাপচার করতে গেলে ব্যাকটেরিয়াল ডিএনএ বা ইকোলাইয়ের ডিএনএটাকে ও কি করছে? ডিস্ট্রাকশন করে দিচ্ছে, ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। এবং শুধু তাই নয়, নিজের ডিএনএ মলিকিউলগুলোকে ও বাড়িয়ে নিচ্ছে। মজাটা দেখো এবার, আগে যত বড় ডিএনএ ছিল, এখন তার থেকেও বড় ডিএনএ। কিভাবে ডিএনএটা বানালো? কারণ ও কি করেছে, এই যে ইকোলাই যে ব্যাকটেরিয়াটা ছিল, তার ডিএনএ নিউক্লিওটাইডগুলোকে নিজের দেহের মধ্যে জুড়ে নিয়ে একটা বড় ডিএনএ বানিয়েছে। এখন বলো, একটা ব্যাকটেরিয়া সেল, তার মধ্যে মেন ডিএনএটাই ভাইরাসের ডিএনএ, তাহলে সে কি করবে? তার পুরো কন্ট্রোলটা, সেই সেলটার পুরো কন্ট্রোলটা এখন এই ডিএনএটার কন্ট্রোলটার সাহায্যে সেই ইকোলাই পুরো সেলটাকে সে কন্ট্রোল করবে। কন্ট্রোল করার পরে সে কি করবে? এবার এখান থেকে ও এমআরএনএ বানাবে। এই এমআরএনএ গুলো আবার কি করবে? অনেকগুলো রাইবোজোমের সঙ্গে জুড়ে গিয়ে তারা আবার প্রোটিন তৈরি করতে শুরু করবে, প্রচুর প্রোটিন। দ্যাট ইজ, আগে কি করবে? আগে সে তার ডিএনএটাকে বড় করে নিল, বড় করে নেওয়ার পরে ট্রান্সক্রিপশন প্রসেস, যে পদ্ধতিতে এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে ট্রান্সক্রিপশন প্রসেস বলে, তার সাহায্যে আরএনএ বানাচ্ছে, মানে এমআরএনএ বানাচ্ছে, মেসেঞ্জার আরএনএ আবার কি করছে? মেসেঞ্জার আরএনএর সাহায্যে রাইবোজোমগুলো, পলিরাইবোজোমগুলোর সাহায্যে সে আবার প্রচুর পরিমাণে প্রোটিন বানাচ্ছে। এই যে প্রোটিনগুলো বানানো হচ্ছে, এই প্রোটিনগুলোর সাহায্যে সে কি কাজ করে দেখো কিরকম। সেই প্রোটিনগুলো যখন বানাচ্ছে, প্রোটিনগুলোর সাহায্যে সে অসংখ্য ছোট ছোট ক্যাপসোমিয়ার ইউনিট বানাতে শুরু করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এনভেলাপের ইউনিটগুলোও বানাতে শুরু করেছে। ততক্ষণ অলরেডি কিন্তু এমআরএনএ ট্রান্সক্রিপশন করছে, এমআরএনএগুলো অলরেডি ট্রান্সক্রিপশন কিন্তু করেই যাচ্ছে, আর প্রোটিন সাব ইউনিটগুলো তৈরি করেই যাচ্ছে ভাইরাসের দেহে। এগুলো হচ্ছে ভাইরাসের সাব ইউনিট, ক্যাপসোমিয়ারের সাব ইউনিট, এনভেলপের সাব ইউনিট, পেলপোমিয়ার। এনভেলপের সাব ইউনিট মানে পেলপোমিয়ার বানাচ্ছে। পরের ছবিতে এসো, ডিএনএটাকে এবারও ছোট ছোট ফ্র্যাগমেন্টে পরিণত করছে ভাইরাসটা, আর নিজের বডি পার্ট বানানো শুরু করছে। বডি পার্ট বানানো মানে এগুলোকে জুড়ে ক্যাপসিডের ইউনিটগুলো বানানো শুরু করছে। কোনো ক্ষেত্রে ক্যাপসিডের কিছুটা পার্ট জুড়েও এগ্রিগেশনও করে ফেলেছে, এরকমভাবে এগ্রিগেশনও করে ফেলেছে। সবাই ছবি দেখতে পাচ্ছ তো আঁকাটা? এটা কিন্তু যদি ডাইরেক্ট নোটস পাঠাতাম, আমি যদি একটুও না বোঝাতাম, কিছুতেই বুঝতে পারতে না যে স্যার কি হচ্ছে, কেন এরকম হলো। এই জন্য আমি কোনো ছবি আগে পাঠাইনি, এটার কোনো ছবি পাঠাইনি, এটা ডাইরেক্ট আগে বুঝতে হয়, পরে করতে হয়। নেক্সট দেখো, নেক্সট কি, নেক্সট পদক্ষেপও কি করছে, নেক্সট স্টেপ কিভাবে ও নিচ্ছে ভাইরাস। ও পুরো অর্গ্যানগুলোকে এবার অ্যাসেম্বল করে ফেলেছে। একটা ইকোলাইয়ের মধ্যে আমি কয়েকটা আঁকছি, সব আঁকছি না।
ও মাল্টিপল ব্যাকটেরিওফাজ অলরেডি বানিয়েছে, এতটাই বানিয়েছে যে এই ইকোলাই সেলে এক ফোঁটাও আর জায়গা নেই যে আর নতুন করে ফাজ ভাইরাসকেও ধরে রাখবে। তখন লাইসিস হচ্ছে। লাইসিস মিনস এই সেল ওয়ালের পার্টটা ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। লাইসিস মিনস সেল ওয়ালটা ভেঙে যাচ্ছে। যখন সেল ওয়াল ভেঙে যায় ভাইরাসের ক্ষেত্রে, তখন কি হচ্ছে? ভাইরাস রিলিজ হয়ে আবার নিউ একটা ইকোলাইকে অ্যাটাক করছে। তার মানে এটা ভিরিয়ান। তাহলে ইকোলাইটার কি হলো? সব ভাইরাসগুলো বেরিয়ে যাবে ফাটিয়ে ইকোলাইটা ডেড, মারা গেল। ঠিক আছে, একটা ভাইরাস নিজে মারা যাচ্ছে, মারা গিয়ে ও তার কয়েক লক্ষ প্রতিলিপি বানিয়ে দিচ্ছে। একটা কোভিড যদি একটা ঢোকে সিঙ্গেল পিস, তাহলে উইদিন 5 আওয়ার্স সে কিন্তু হিউজ পরিমাণে কোভিড বানিয়ে দেবে, মানে কয়েক লাখ কোভিড বানাতে পারে। কিভাবে? দেখো কত ইজি মেথড। ও মেশিনারিটাকে ইউজ করে দিচ্ছে, টোটাল সেলের আমাদের হোস্ট বডি ইউজ করছে। এটা ফাজ নর্মাল, মানে কোভিডের মতন এত শক্তিশালীও না, খুব উইক। তার ক্ষেত্রে এই এত কঠিন একটা স্ট্রাকচারাল মেশিনারি। ঠিক আছে, সেরকমই চলে এসো ল্যামডা ফাজ, যেটাকে আমি এবার লাইটিক সাইকেল বলবো না, এবার আমরা লাইসোজেনিক সাইকেলের কথা বলবো। লাইসোজেনিক সাইকেল যারা করতে পারে তাদের টেম্পোরেট ফাজ বলে। আবার ল্যামডা ফাজ হচ্ছে এর এক্সাম্পল। টেম্পারেট ফাজের ক্ষেত্রে ঘটনাটা অলমোস্ট একই, শুধু এক জায়গায় ডিফারেন্স। শুধু এই ছবিটাকে আমি মুছে দেব, দেখো কি করছে। একই রকম ভাবে ভাইরাস অ্যাটাক করেছে ল্যামডা ফাজ, কি করেছে? তারপরে তোমার পেনিট্রেশন করে সে কি করেছে? হোস্টেলে ইনসার্ট করেছে তার ডিএনএটাকে। ল্যাটেন্ট ফেজ অবস্থাটায় আসছে। ল্যাটেন্ট ফেজের পরে সে একটা অদ্ভুত কাণ্ড করে বসে থাকছে। লাইসোজেনিক সাইকেলের ক্ষেত্রে সে দেখছে যে এই ল্যাটেন্ট ফেজে আমি অনেক সময় ধরে থাকবো না, তাহলে আমাকে অনেক সময় ধরে ওয়েট করতে হচ্ছে, আমার হাতে এত সময় নেই। যেমন এখন আমার ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাহলে 40 মিনিটস হয়ে যাবে, সময় নেই। ঠিক তেমনই ও ভাবছে আমার হাতে এত সময় নেই। ও যেটা করছে, ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে নিজের ডিএনএ ও কিছু সময় হাইব্রিড বানাচ্ছে। দেখেছো, এখানে ব্যাকটেরিয়া এবং ফাজ ভাইরাসের ডিএনএর মধ্যে একটা হাইব্রিড কন্ডিশন তৈরি হচ্ছে। এই হাইব্রিড কন্ডিশন, এইটুকুন কন্ডিশনকে বলা হয় কি? প্রোফাজ কন্ডিশন বলা হয়। প্রোফাজ কিছু সময় পার করার পর প্রোফাজের এই সেলটা আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রোফাজের সেলটার আবার ডিভিশন করাচ্ছে ও, ভাইরাসটাই প্রোফাজের সেলটাকে ও আবার ডিভিশন করছে, দুটো সেলে ডিভিশন করছে। একটাই কমপ্লিট প্রোফাজ থেকেই গেল, আর একটাই কি হচ্ছে? আর একটার মধ্যে কি হচ্ছে? দুটো সেল বানিয়েছে এখানে, প্লাস এখান থেকে তৈরি হচ্ছে প্রোফাজগুলো থেকে ডিভিশন করে দুটো সেল, তার মধ্যে যে কোনো একটা সেল আবার লাইটিক সাইকেলে ঢুকছে, আর একটা রিমেন আনচেঞ্জ। অর্থাৎ প্রোফাজের যে হাইব্রিডটা আবার ভেঙে গেল। হাইব্রিড ভেঙে গিয়ে এটাকে কি করছে? এই মলিকিউলসগুলোকে আবার পুরো ডিস্ট্রাকশন করে দিচ্ছে। প্রোফাজে ডিস্ট্রাকশন করে নিজের ভলিউম বানিয়ে নিয়ে আবার লাইটিক সাইকেলে ঢুকে যাচ্ছে। এই যে যেটুকুন সময় ওরা কি করছে? প্রোফাজ কন্ডিশনে থাকছে, এটাই হচ্ছে লাইসোজেনিক। এই কন্ডিশনটাই লাইসোজেনিক। তাহলে একটা জায়গায় ওরা কিন্তু হাইব্রিড হয়ে থেকে গেল, আর একটা জায়গায় ওরা কি করছে? ওদের রেপ্লিকা বানিয়ে নিচ্ছে। এখানে একটা উল্লেখযোগ্য প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে নতুন যে ভাইরাসটা তৈরি হচ্ছে, ফাজ ভাইরাসটা, তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াটার জিনোম কিন্তু কিছুটা হলেও থেকে যাচ্ছে। এটা কিন্তু লাইসোজেনিক সাইকেলের ক্ষেত্রে হয়, কিছুটা হলেও থেকে যাচ্ছে। দেখো
কিছুটা হলেও থেকে যাচ্ছে, এটা মনে রাখবে যে নতুন প্রোফাজ তৈরি হবে, সেই প্রোফাজের মধ্যে আগের ব্যাকটেরিয়ার ইকোলাই ব্যাকটেরিয়ার জিনোম কিন্তু থেকে যায় লাইসোজেনিক সাইকেলের ক্ষেত্রে, ঠিক আছে। পরবর্তীকালে সে যখন আবার নতুন একটা ইকোলাইকে আক্রমণ করে, তখন ইকোলাইয়ের মধ্যে যখন আবার এই যে জিনোমটা যাচ্ছে, এই জিনোমের সঙ্গে সঙ্গে আবার দেখা যায় আগের ব্যাকটেরিয়ার জিনোমও চলে এসছে। এই আবার যখন হাইব্রিড বানায়, তখন আগের ব্যাকটেরিয়া এবং পরের ব্যাকটেরিয়ার দুটো জিনোম সিকোয়েন্সে সামান্য সময় এদের মধ্যে মিল দেখা যায়, মানে এরা একত্রিত হয়। এটা ভাইরাসের সেক্সুয়াল রিপ্রোডাকশন ট্রান্সফরমেশন প্রসেস, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কথা যে এরকম হলেও দেখো দুটো ব্যাকটেরিয়া, একজন ব্যাকটেরিয়া মারা গেছে, ঠিক কথাই, একটা ব্যাকটেরিয়া মারা গেল, কিন্তু সে মারা যাওয়ার আগে তার জিনোমটা কিছুটা ভাইরাসের মধ্যে দিয়ে গেছে, যেটা নতুন ব্যাকটেরিয়াকে যখন অ্যাটাক করে ওরা, তখন তার সঙ্গে নতুন ব্যাকটেরিয়ার জিনোম আর পুরনো ব্যাকটেরিয়ার জিনোম কিছু সময় ধরে আবার অ্যাড হয়, ঠিক আছে। এই যে ঘটনাটা, ঠিক আছে, এই ঘটনাটা হওয়ার জন্য, এই প্রোফাজ হওয়ার জন্য দেখা যাচ্ছে যে এরা যেটা করতে পারে, আগের ডিএনএটা পরের ডিএনএটা যখন অ্যাড হয়, তখন এরা নতুন যে ইকোলাইটা, এরা অনেক সময় রিপ্রেসার প্রোটিন বলে এক ধরনের প্রোটিন বানাতে পারে। ওই রিপ্রেসার প্রোটিনটা কি করবে না, যাতে ভাইরাসের জিনোমটাকে মারা যায় তার জন্য প্রোটিন বানিয়ে অনেক সময় এই সাইকেলটাকে এখানে স্টপ করে দেয়, মানে হাইব্রিড অবস্থা অব্দি আসার পর ভাইরাস জিনোমটাকেই নষ্ট করে দেয় রিপ্রেসার প্রোটিনের সাহায্যে, এটা মনে রাখবে, ঠিক আছে। এই জন্য লাইসোজেনিক চক্রের গুরুত্ব, মানে তার মানে হচ্ছে ধরো আমি অ্যাটাক হয়েছে, আমি ভাইরাস দ্বারা অ্যাটাক হয়েছি, আমি মারা যাবো জানি, আমি যাওয়ার আগে আমি কি করলাম, আমার বডি ফ্লুইড, আমি কোনো কারণে আমি মারা যাওয়ার আগে আমার বডি ফ্লুইডগুলোকে আমি কি করলাম, এমন একটা প্রোটিন বানিয়ে নিলাম যে প্রোটিনটা ভীষণ স্ট্রং। ওই প্রোটিনটা যার দিয়ে ভাইরাস অ্যাটাক করতে পারে তাকে যদি আমি ইনজেক্ট করে দিই, তাহলে কি হবে, তার দিয়ে আমার ওই প্রোটিনটা রেজিস্ট্যান্স গড়ে উঠবে। যেমন তোমরা দেখেছো এই কোভিডের কথায় বলি, কিছু লোক দেখবে কোভিড পজিটিভ হচ্ছে, কিছু লোক কোভিড নেগেটিভ হচ্ছে। আর একটা কথা শুনি, কোভিডের কেরিয়ার, ঠিক আছে, কোভিডের কোনো সিমটম তাদের মধ্যে নেই, কিন্তু কোভিড আছে তাদের মধ্যে, কিন্তু কোনো সিমটম প্রকাশ পাচ্ছে না, অ্যাসিমটোমেটিক কেরিয়ার বলি আমরা। কীরকম হচ্ছে, তারা কিন্তু কোনোদিন যে কোভিড হবে না এমন নয়, হতেই পারে, হয়তো 18 দিন 20 দিন ইনকিউবেশন পিরিয়ডের উপর ডিপেন্ড করে। হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? যখন একটা জীবাণু আমাদের দিয়ে ঢোকে, তারপরে যতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়, এর মাঝের ইনবিটুইন টাইমটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। দেখা যায় কোভিডের ক্ষেত্রে সবসময় যে মানে এই ইনকিউবেশন পিরিয়ডটা সবারই ক্ষেত্রে ওই 12 থেকে 14 দিন কোয়ারেন্টিনের টাইম এইরকম নাও হতে পারে। দেখা গেল 2 মাস পরে তার অ্যাসিমটোমেটিক কেরিয়ারে দিয়ে দেখা গেল কোভিডের সব বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কফ হচ্ছে, বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো প্রকাশ হচ্ছে, কোভিড অ্যাটাক হয়েছে, হতেই পারে। কিন্তু কিছু লোক এমনও থাকবে যাদের দিয়ে কোভিড ভাইরাস আছে, অথচ তাদের রিপ্রেসার প্রোটিন তৈরি হয়ে যাওয়ার ফলে ভাইরাসটা কাজ করতে পারেনি, মারা গেছে। তাদের সিরামগুলো, অ্যান্টিবডিগুলো যদি আমরা অন্য সুস্থ লোককে দিই, সে কিন্তু বেঁচে উঠতে পারে। এই টেকনোলজিও কিন্তু আমাদের কিন্তু বিচার্য বিষয়, বিজ্ঞান এটা নিয়েও রিসার্চ করছে। এই জন্যই আজকে আমি লাইটিক এবং লাইসোজেনিক চক্রটা পড়িয়ে দিলাম। দেখো ব্যাকটেরিয়া ফাজের ক্ষেত্রে সত্য, আমাদের বোর্ডের পরীক্ষায় আছে, নিটে নেই। লাইটিক লাইসোজেনিক বোর্ডে আসে, বোর্ডে ডিফারেন্স শুধু আসে এইচএস বোর্ডে, কিন্তু নিটে নেই এটা, ঠিক আছে। কিন্তু আমাদের এটা জেনে রাখা দরকার, ঠিক আছে। আজকের ক্লাসের একদম শেষ পার্টে চলে এসেছি, একদম শেষ অংশ।